প্রথম দিকে অনেকেই মনে করতো আয়না ঘর একটা মিথ, এটা হয়তো রিয়ালিটি না, এটা একটা গুজব। কিন্তু তারপরে ইনক্রিজিংলি তো আমার মনে হয় মোটামুটি সবার মধ্যেই বিশ্বাসটা এসছে যে না, এটা এক্সিস্ট করে, এবং এটা তো একটা না, এটা তো অনেকগুলো। এই মানুষগুলো কি এতই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী যে রাষ্ট্র তাকে ভয় পেয়ে গেছে? মানুষকে বিনা বিচারে এটি কিন্তু করেছে। প্রধান উপদেষ্টা আজ আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে আমরা আবারও দেখেছি যে ভিতরে কি অবস্থা, কোন অবস্থায় যাদেরকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল বা বন্দি রাখা হয়েছিল সেই অবস্থাটা আমরা আবারও দেখেছি। এবং যারা ওখানে ছিল তাদের কেউ যে নিয়ে যাওয়া হয়েছে তারা আইডেন্টিফাই করতে পেরেছে যে কোথায় তাদেরকে কিভাবে কি অবস্থায় রাখা হয়েছিল। তো সেটা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই যে আয়না ঘরের বিশেষ করে যারা কারিগর ছিল তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো কিনা। ডিফিকাল্ট প্রশ্ন, কারণ প্রথমত হচ্ছে চিহ্নিত করা যে কারা এটার সাথে জড়িত ছিল। তারা কি এখনো আছে আমাদের আশেপাশে, আমরা জানি না বা জেনেও কিছু করছি না। সো অনেকগুলো প্রশ্ন জাগে এখান থেকে, এবং তারা যদি আমাদের আশেপাশে থেকে থাকে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ এখনো নেওয়া হয়নি কেন, বা তারা যদি পালিয়ে যেয়ে থাকে এর মধ্যে। কারণ আমরা তো অনেক দিন ধরে শুনছি যে কত 600-র বেশি লোকজন আটক আছে, কিন্তু তারপর তো এক এক করে দেখলাম পালিয়েও যাচ্ছে। তো এগুলো নিয়ে আই থিঙ্ক এখন আরেকটু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার সময় হয়ে এসে গেছে। ইনফ্যাক্ট প্রবাবলি ইটস টু লেট। এই যে অপারেশন ডেভিল হান্ট বলেন, এগুলো আরও অনেক আগে হওয়া উচিত ছিল। এই আয়না ঘরে যে এই ধরনের জিনিসপত্র বের হবে, এটা তো সারপ্রাইজিং লাগছে না আমাদের কারো কাছেই। মানে প্রথম দিকে অনেকেই মনে করতো আয়না ঘর একটা মিথ, এটা হয়তো রিয়ালিটি না, এটা একটা গুজব। কিন্তু তারপরে ইনক্রিজিংলি তো আমার মনে হয় মোটামুটি সবার মধ্যেই বিশ্বাসটা এসছে যে না, এটা এক্সিস্ট করে, এবং এটা তো একটা না, এটা তো অনেকগুলো। যা দেখতে পাচ্ছি জয়েন্ট ইন্টারোগেশন সেলস তো অনেক জায়গায় অনেকগুলো, তার মধ্যে কিছু পরিদর্শন করা হয়েছে এবং দেখা হয়েছে। তো খুব সারপ্রাইজিং আমার কোনো কিছু লাগেনি, এবং যে পতিত সরকারের পক্ষে এটা সম্ভব। আমরা তো দেখেছি ওনাদের পক্ষে কি কি সম্ভব, 15 বছর দেখেছি, জুলাই আগস্টে দেখেছি। সো এখন প্রশ্ন হচ্ছে চিহ্নিত করা, ইনভেস্টিগেশন করে যে যারা এটার সাথে জড়িত ছিল তাদের মধ্যে কিছু কি এখনো আছে বাংলাদেশের টেরিটরিতে। যদি থেকে থাকে ইমিডিয়েটলি তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটা প্রশ্ন উঠছে যে ফিউচারে গিয়ে এ ধরনের, আমরা আলাপ আলোচনাও করছিলাম কিছুক্ষণ আগে, যে ফিউচারে গিয়ে আয়না ঘরের মতো কোনো কিছু যে আবারও হবে না, সেটার গ্যারান্টিটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, সেটা আমরা কিভাবে নিশ্চিত করব। আর এখনো যে নেই সেটাও আরেকটা প্রশ্ন, বা এর আগেও কি ছিল কি না। সো অনেক ধরনের প্রশ্ন উঠছে, কোনো উত্তর আপনাকে আনফর্চুনেটলি দিতে পারছি না এই পয়েন্টে। আপনি কি উত্তরটা দিতে পারেন কিনা? প্রথম কথা হলো যে আয়না ঘরে যারা কারিগর ছিল তাদেরকে শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো কিনা, এবং ভবিষ্যতে যে আয়না ঘর তৈরি হবে না, মানে আবার নতুন করে নতুনভাবে আয়না ঘর তৈরি হবে কিনা, সেই নিশ্চয়তা আমরা পাবো কিনা। বিষয়টা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কেউ যাতে মানবাধিকার লঙ্ঘিত, কোথাও যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়, কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়, সেটি রাষ্ট্র নিশ্চিত করা। এখন রাষ্ট্র নিজেই যদি মানবাধিকার লঙ্ঘন করে, রাষ্ট্র নিজেই যদি নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে মানুষ কোথায় যাবে? রাষ্ট্র তো চলে আইন দ্বারা, রাষ্ট্র তো ব্যক্তির খেয়াল খুশি স্বেচ্ছাচারিতা দ্বারা চলার কথা নয়, বা কোনো বাহিনীর। আমরা দেখেছি, দেখেন আয়নাঘর, এখন আমরা আয়নাঘর নিয়ে কথা বলছি, বা এই যে নেত্র নিউজের সেই বিখ্যাত ছবির পরে আয়নাঘর শব্দটি এসেছে, তো কনসেন্ট্রেশন ক্যাম্প। স্বাধীন দেশে কেন কনসেন্ট্রেশন ক্যাম্প থাকবে? কেউ অপরাধ করলে তার বিচার করে তার কারাদণ্ড হবে বা অন্য যাই হোক, কিন্তু আমাদের দেশে এটি হয়ে আসছে। বিশেষ করে গত 15 বছর, অন্যান্যবার আমরা 5 বছর এক ধরনের একটা ছিল যে 5 বছর, তো 5 বছর পর এক স্বৈরশাসক থেকে মুক্তি পেয়ে জনগণ ভোট দিত, এবং ভোট দেওয়ার পর অন্য কাউকে বেছে নিত। কিন্তু 15 বছর এবং 3টি নির্বাচনে জনগণ যেহেতু ভোট দিতে পারেনি, রাষ্ট্রমানি যারা ক্ষমতায় ছিল তারা আরও নিপীড়ক হয়েছে, আরও স্বৈরশাসক হয়েছে। এবং তার যে রাষ্ট্রযন্ত্র, আপনি বলছেন কারিগর একটা রাজনৈতিক শক্তি ছিল তার পিছনে, বা তার পিছনে না, তারাই ছিল সামনে, তারাই প্রধান।
এরপর কাদের দিয়ে করেছে? বাহিনীর লোক নিশ্চয়ই হবে। একটা রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন? কেউ যদি মানবাধিকার লঙ্ঘন করে সেটি বন্ধ করা, কেউ যদি আক্রান্ত হয় তাকে সুরক্ষা দেয়া। তাহলে রাষ্ট্র নিজেই তার নাগরিককে এভাবে কী বলে মানবতার সমস্ত রীতিনীতি উপেক্ষা করে, অগ্রাহ্য করে এবং সভ্যতার রীতিনীতি অগ্রাহ্য করে তারা মানুষকে বিনা বিচারে এটি কিন্তু করেছে। সে 5 বছর হোক, 10 বছর হোক, অথবা 10 দিন হোক, মানে এই লোকগুলোকে রাখছে কিন্তু বিনা বিচারে। একজন জিজ্ঞাসাবাদ কোনো ব্যাপারে, কোনো অপরাধ রাষ্ট্রের সন্দেহ হলে করতে পারে, সে জিজ্ঞাসাবাদের জন্য তো বছরের পর বছর সেখানে রাখার কথা না। আর এই মানুষগুলো কি এতই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী যে রাষ্ট্র তাকে ভয় পেয়ে গেছে? এগুলো কিন্তু ভয় থেকে করা, যে রাষ্ট্রের কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে আমরা যেহেতু একটা জুলাই আগস্ট আমাদের অভ্যুত্থান হলো, ভবিষ্যতে তো আমরা এই ধরনের আয়নাঘর দেখতে চাই না, কিন্তু আমরা এই নিশ্চয়তা কোথা থেকে পাবো যে যারাই ক্ষমতায় আসুক আয়নাঘর আর তৈরি হবে না? কোথা থেকে? প্রথম কথা হচ্ছে জনগণ থেকেই পেতে হবে। জনগণ এমন কাউকে নির্বাচিত করবে না, এমন সরকার গঠন করবে না যে সরকার এই আয়নাঘর তৈরি করে, যে সরকার কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে, বিচার বহির্ভূত হত্যা করে, মানুষকে গুম করে। এটি হচ্ছে এখন জনগণ সেই সুযোগ পাবে কি না। হ্যাঁ, যদি জনগণ আমাদের এখনও যে সংবিধান আছে, সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, তো মালিকরা ঠিক করবে। এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে চলে আসছে, মালিকরা কিন্তু একবার প্রান্তিক অবস্থায় চলে গেছে। মালিকদের কোনো ক্ষমতা নেই, জনগণের কোনো ক্ষমতা নেই। জনগণের যে কোনোভাবে, যে কোনো উপায়ে, সেটি সামরিক শাসক বলেন আর তথাকথিত নির্বাচিত সরকার বলেন, তারা ক্ষমতায় এসে এক ধরনের নিপীড়ন যন্ত্র তৈরি করেছে রাষ্ট্রকে। রাষ্ট্র তো মানুষকে সুরক্ষা দেবে, কিন্তু যে রাষ্ট্র আমরা তৈরি করেছি সেই রাষ্ট্র সুরক্ষা দেয় না, বরং মানুষকে গভীর মানে নিপীড়নের দিকে নিয়ে যায়, দুর্ভোগের দিকে নিয়ে যায়। এবং আপনি চিন্তা করুন যাদের এই পরিবারগুলোর কথা,